ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায় থেকে আমরা আজকে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়টি শিখব। তাহলে ভারসাম্য কাকে বলে? ভারসাম্য হচ্ছে একটা স্থিতি অবস্থা, অর্থাৎ কোনো একটা অবস্থায় আমরা আছি, এই জায়গা থেকে কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার এতটুকু? যেহেতু অর্থনীতিতে আমরা বিভিন্ন চলক ব্যবহার করি, তাহলে এমন একটা অবস্থা হবে অর্থনৈতিক চলকের যে একটা অবস্থান থেকে আর তার কোনো পরিবর্তন হবে না। সেখানে আমরা কিভাবে করি ভারসাম্য? চাহিদা এবং যোগানের মাধ্যমে। তাহলে ভারসাম্য বলতে এমন একটা অবস্থাকে বোঝাবে যেখানে চাহিদা এবং যোগান কি পরস্পর সমান হবে এবং এখান থেকে আর বিচ্যুতির কোনো সুযোগ নাই। এখন এই ভারসাম্য নির্ণয়ের পরে পরবর্তীতে আমরা যেটা দেখি ভারসাম্য দাম এবং পরিমাণ। আমরা জানি যে কোনো একটা দ্রব্য যদি আমরা ক্রয় করতে যাই তাহলে কি হয়, একটা নির্দিষ্ট দাম থাকে, আরেকটা কি নির্দিষ্ট পরিমাণ থাকে। তাহলে কোনো একটা দ্রব্য যখন আমি কিনবো বা কেউ যখন ক্রয় করবে তাহলে সে নির্দিষ্ট দামে করবে না। কখন সে দামটা ঠিক করবে? যেখানে তার পরিমাণটা ঠিক আছে। তাহলে যে দামে বাজারের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। আরেকটা যে পরিমাণ হবে, তাহলে যে পরিমাণে বাজারে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে সেটা হবে ভারসাম্য পরিমাণ। ক্লিয়ার এখন এতটুকু? এই বিষয়টা আমরা সূচির মাধ্যমেও প্রকাশ করব, আবার চিত্রের মাধ্যমেও প্রকাশ করব। ক্লিয়ার এতটুকু? তাহলে সূচি আমরা কিভাবে তৈরি করি? মনে করি প্রথমে কি চাহিদার সমীকরণ। আমরা তো বলছি চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, তাহলে একটা থাকবে চাহিদার সমীকরণ আর একটা থাকবে কি যোগান সমীকরণ। মনে করি চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কি লিখি? এ মাইনাস বিপি লিখলাম। এ মাইনাস কি লিখছি? বিপি। এখন এখানে কিউডি ইজ কোয়ান্টিটি অফ ডিমান্ড, এ হচ্ছে কি ধ্রুবক, বি হচ্ছে রেখার ঢাল এবং পি হচ্ছে দাম, প্রাইস। এখন তাহলে আমাদের খেয়াল করতে হবে ধ্রুবক বলতে আমরা কি বুঝি? ধ্রুবক কাকে বলে? চলক কাকে বলে জানেন? গণিত শাস্ত্রে আমরা বা অর্থনীতিকে যে সকল বিষয় ব্যবহার করি, গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তনশীল, মানে ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে কি চলক। আর যেটার পরিবর্তন করা যাবে না সেটা হচ্ছে কি ধ্রুবক। মনে থাকবে এতটুকু? তাহলে এটা আমরা এবিসি ডি এরকম আলফাবেট দ্বারা প্রকাশ করেছি। আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ যখন নির্ণয় করব তাহলে চাহিদা এবং যোগান সমীকরণ প্রয়োজন হয়। তাহলে আমরা কি করব? প্রথমে চাহিদা সমীকরণ নিয়েছি, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু এ মাইনাস ভিপি। এখানে এ হচ্ছে ধ্রুবক, বি হচ্ছে রেখার ডাল, পি হচ্ছে দাম, প্রায় পি দিয়ে দাম বোঝানো হয়েছে। এখন তাহলে আমাদেরকে যোগান সমীকরণও দরকার আছে যেহেতু, তাহলে আমরা এখন লিখব যোগান সমীকরণ। যোগান সমীকরণ কি লেখা যায়? কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু সি প্লাস ডিপি। খেয়াল করেন এখানে আমরা কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগান লিখেছি সি, এটাও ধ্রুবক। এখানে যেহেতু এ বি ব্যবহার করা হয়ে গেছে তাই এখানে আমরা কি নিয়েছি? সি নিয়েছি। তারপরে এখানে রেখার ঢাল হবে, তাহলে রেখার ঢাল হচ্ছে ডি ধরেছি। তারপর আবার দাম আছে, যোগানের সাথে তো দাম আছে, তাহলে সেখানে কি পি। অর্থাৎ যোগানের সাথে দামের পজিটিভ সম্পর্ক আমরা জানি, এই কারণে প্লাস হয়েছে। আবার চাহিদার সাথে দামের সম্পর্ক হচ্ছে বিপরীত, এই জন্য মাইনাস হয়েছে। যদি এরকম হয়, এটাকে একটা নির্দিষ্ট মান ধরি, ধ্রুবক বলছি না যে একটা নির্দিষ্ট মান হবে কিন্তু পরিবর্তন করা যাবে না, তাহলে এখানে একটা মান ধরি, এখানে একটা মান ধরি, যদি মানটা ধরে নেই তাহলে কি হবে? সমীকরণটা আমাদের সহজ হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে একটা ধরি, তাহলে এখন ধরি, আগে তো মনে করে লিখছি, এবার লিখি ধরি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু, এই যে এটা লিখি এ মাইনাস বিপি, এটার সমান কত লিখি? মনে করেন 25 মাইনাস 5পি, মানে এর মান ধরছি 25, বি এর মান ধরলাম 5, এটাকে একটা সমীকরণ দিলাম 1 নং। আবার কোয়ান্টিটি অফ এস ইজ ইকুয়াল টু কত ছিল? সি প্লাস ডিপি। এখন মনে করেন সি এর মান ধরলাম হচ্ছে আপনার কত? 5, প্লাস এটার মানও 5 ধরলাম, পি, এটার সমীকরণ দিলাম 2 নং। উপরে আমরা যে চাহিদা এবং যোগান সমীকরণ লিখেছি এটাই এখানে লিখেছি, কিন্তু এখানে নির্দিষ্ট মানের সাপেক্ষে আমরা সমীকরণগুলো লিখেছি। ক্লিয়ার এতটুকু? আর আমরা জানি যদি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে যাই তাহলে ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর কি হবে? সমান হবে। কিছুক্ষণ আগেই তো আমরা বললাম ভারসাম্য করতে হলে কি হয়? সমান হতে হবে। কারা সমান হবে? যেহেতু আমরা সাধারণত জানি চাহিদা এবং যোগান থাকে, তাহলে চাহিদা এবং যোগান সমান হবে। এবং এটাও বলেছি দামের সাপেক্ষে সমান হবে এবং পরিমাণের সাপেক্ষে সমান হবে। যে দামে বাজারে চাহিদা যোগান পরস্পর সমান হবে সেটা ভারসাম্য দাম, আর যে পরিমাণে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। এটাই আমরা গাণিতিকভাবে এখানে বিশ্লেষণ করব।
তাহলে এখন আমরা কি করতে পারি, লিখতে পারি যে ভারসাম্য অবস্থায় যেহেতু আমরা বলছি চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি, আমরা জানি ভারসাম্য অবস্থায় কি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ, যেহেতু আমরা সমীকরণ নিয়েছি সংখ্যা নির্দিষ্ট মানের সাপেক্ষে, তাহলে এখন কিউডি সমান কি 25 - 5p, এই কথাটা লিখতে পারি না? তাহলে আমরা এখানে লিখলাম বা চিহ্ন দেবো, যেহেতু এখানে সমান আছে, তাহলে কত 25 - 5p ইকুয়াল কত হবে, এই তো গুড 5 + 5p, কারণ হচ্ছে এই যে কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে এই সমীকরণ। এখন আমরা এটা জানি যে কখনো যদি সমাধান করতে যাই তাহলে যদি এক্স ওয়াই জেড থাকে সেটা বাম পাশে রাখতে হয় আর সংখ্যাগুলা ডান পাশে নিয়ে যাই। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি পূর্বে যেটা থাকবে সেটা লিখতে হবে, এই পাশেরটা নিয়ে আসলে তাহলে কি -5p, এরপরে কি এইটা এখানে আগে থাকবে, তারপরে এটা এই পাশে চলে যাবে, তাহলে -25। এই যে এতটুকু যে আমি বাম থেকে ডানে এবং ডান থেকে বামে নিয়ে আসছি, এই যে এখান থেকে যে মানগুলো ছিল সেখানে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে চলে গেছে, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? আচ্ছা, এটা সহজ একটা বিষয়। এখন খেয়াল করেন, যেহেতু একই রকম চিহ্ন হলে কি করতে হয়, যোগ করতে হয়। যদি মাইনাসও চিহ্ন থাকে তাহলে মাইনাসও কি করতে হবে, যোগ করতে হবে, কিন্তু চিহ্ন হবে মাইনাসের। তাহলে দুইটা একই রকম চিহ্ন, তাহলে 5 5 কত 10, তাহলে ফি মাইনাস ফি, গুড। এখানে কত আছে, 25 থেকে 5 মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে -20। এখন যদি আমি এখানে দুই জায়গায় মাইনাস আছে, এখান থেকেও বাদ দিতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি -20/-10, যেহেতু ইন্টু অবস্থা আছে নিচে চলে গেছে, অর্থাৎ ভাগ হয় ইন্টু হলে। ক্লিয়ার এতটুকু? এখন এটাকে কাটাকাটি করলে কত হয়, লাস্টের লাইন কত হয়, ফি ইজ ইকুয়াল টু 10 দুগুণে কত 20, উপরে নিচে মাইনাস আছে, তাহলে কাটা। অতএব নির্ণয় কি, এটা দাম পেয়েছি না, চাহিদা এবং যোগানের সাপেক্ষে পেয়েছি না, তাহলে কি ভারসাম্য দাম। অতএব নির্ণয় ভারসাম্য দাম, যেহেতু এটা ভারসাম্য অবস্থায় পেয়েছি, ভারসাম্য দাম কয় টাকা হবে, 2 টাকা। দামকে টাকায় প্রকাশ করি। এখন যদি আমি এখানে বলি তাহলে ভারসাম্য পরিমাণ বের করেন, পরিমাণ এখানে কয়টা আছে, 2টা, গুড 2টা, একটা হচ্ছে চাহিদার পরিমাণ আর একটা কার পরিমাণ, যোগানের পরিমাণ। আমরা কি সবাই বুঝতে পারতেছি? তাহলে এই চাহিদার পরিমাণটা কোথায় আছে, 1 নং সমীকরণে, যোগানের পরিমাণটা কোথায় আছে, 2 নং। তাহলে আমরা এখন এই যে পি এর মান 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে দিয়ে পাবো না? আচ্ছা, তাহলে এখন আমরা লিখি, অতএব পি এর মান 1 ও 2 নং সমীকরণে বসিয়ে পাই। 1 এবং 2 নং সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে 1 নং সমীকরণটা আমরা নিয়ে আসি। অতএব কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 25 - 5p, তাহলে যে 25 - 5 ইন্টু পি এর মান কত পেলাম, এই যে দেখেন পি এর মান এখানে 2 ছিল, এই 2টা বসাই দিছি, তাহলে 25 - 5 দুগুণে 10 কত হয়, 15। এই যেহেতু এটা চাহিদার পরিমাণ তাহলে একক দিব, এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই, তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই কত দেওয়া আছে, 5 + 5p, তাহলে আমরা লিখবো কোয়ান্টিটি অফ সাপ্লাই 5 + 5p, তাহলে 5 + 5 ইন্টু পি এর মান কত, 2, তাহলে 5 + 5 দুগুণে 10, তাহলে কত হয়, 15। যে চাহিদার পরিমাণ 15 একক এবং আমরা যোগানের পরিমাণ 15 একক পেয়েছি না? এখান থেকে কি দেখা যায়, দুইটার পরিমাণ এক না, তাহলে আমরা বলতে পারি চাহিদা এবং যোগান কি সমান হয়েছে না? তাহলে ভারসাম্য অবস্থায় তো আমরা বলেছিলাম যে চাহিদা এবং যোগান কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এখান থেকেও তো আমরা বুঝতে পারতেছি চাহিদা এবং যোগান পরস্পর সমান, তাহলে আমরা এক কথায় লিখে দেবো, অতএব নির্ণেয় ভারসাম্যের পরিমাণ, অতএব নির্ণেয় ভারসাম্যের পরিমাণ কত, 15 হয়েছে 2 জায়গায়, তাহলে 15 একক। এখন আবার এখানে খেয়াল রাখেন একটু, আমরা যে ভারসাম্য দাম পেয়েছি, পরিমাণও পেয়েছি সমান, মাঝে মাঝে এরকম হইতে পারে পরিমাণ দুইটা 2 রকম হইতে পারে, তখন কিন্তু আমরা নির্ণয় ভারসাম্যের পরিমাণ বলবো না, তখন বলবো দুইটা 2 রকম হলে বলবো নির্ণয় চাহিদার পরিমাণ আর নির্ণয় যোগানের পরিমাণ। মনে করেন চাহিদা 10 এসেছে আর যোগান এসেছে 15, তাহলে আলাদা আলাদা বলবো। আর যদি এরকম হয় একই রকম আসছে তখন লিখে দেবো নির্ণয় ভারসাম্যের পরিমাণ। এবার এখান থেকে খেয়াল করি, তাহলে এখানে প্রশ্নটা আমরা কি করেছিলাম, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখেন প্রথমে আমরা একটা সমীকরণ নিয়েছি, কিন্তু এই সমীকরণকে পরবর্তীতে নির্দিষ্ট মানের সাপেক্ষে প্রকাশ করেছি, এই মান দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি এই যে ভারসাম্য দাম, তাহলে ভারসাম্য দাম 2 টাকা। পরে বলা হয়েছিল ভারসাম্য পরিমাণ,
তাহলে আমরা ভারসাম্য পরিমাণও নিয়ে আসতে পারছি। এই যে ভারসাম্য দাম এবং পরিমাণ যে আমরা নিয়ে আসছি, এটা আমরা এখন কি সূচির মাধ্যমে প্রকাশ করতে পারি না? সূচি অথবা টেবিল যেটা বলি আমরা ছকের মাধ্যমে, তাহলে আমরা সূচির মাধ্যমে প্রকাশ করতে পারি না। তাহলে এখন লিখতে পারি প্রাপ্ত মানসমূহের মাধ্যমে সূচি তৈরি, তাই তো? আমরা প্রথমে কি করেছিলাম? প্রথমে কি ছিল? ভারসাম্য দাম। প্রথমে কি? ভারসাম্য দাম। এরপরে ভারসাম্য পরিমাণ পেয়েছি, তাহলে আমরা লিখি সূচির মাধ্যমে প্রকাশ। সূচির মাধ্যমে প্রথমে কি? দাম ছিল, তাহলে আমরা লিখি এখানে দাম। তারপরে কি আসবে? ভারসাম্যের পরিমাণ, তাহলে লিখবো চাহিদা অথবা যোগানের পরিমাণ, দুইটাই তো থাকবে, চাহিদা এবং যোগানের পরিমাণ। এরপর হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই, এই দুইটার মধ্যে সম্পর্ক। পর হচ্ছে দামের অবস্থা, মানে যদি আমি নির্দিষ্ট কোনো দাম নেই সেই ক্ষেত্রে আমাদের কি কি রকম অবস্থা তৈরি হতে পারে, এটা বোঝানোর জন্য এখানে দামের অবস্থা সম্পর্ক আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন এখানে আমরা ছকের মাধ্যমে প্রকাশ করে দেই। এখন খেয়াল করেন, এখানে ভারসাম্য দাম কত ছিল? ভারসাম্য দাম কত ছিল? 2। হ্যাঁ, তাহলে 2টা মাঝখানে লিখলাম। এখন এবার খেয়াল করবেন যে ভারসাম্যের পূর্বে একটা মান থাকবে, আরেকটা পরবর্তীতে মান থাকবে। এখন ভারসাম্য দাম যদি 2 হয়, তাহলে পূর্বের দামটা কত হইতে পারে? 1। আর যদি পরবর্তী দাম কত হইতে পারে? 3। তাহলে এটা আমাদের মতো আমরা নিলাম, ইচ্ছা করে নিছি আর কি। এখন যখন 2 ছিল তো চাহিদার পরিমাণ কত ছিল? 15 একক। তখন যোগান কত ছিল? 15 একক। তাহলে এই যে চাহিদা এবং যোগান পরস্পর কি সমান না? তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ এস। তাহলে দামের অবস্থা কি? ভারসাম্য দাম, এটা আমরা লিখে দিলাম। এবার খেয়াল করেন, এখন 1 যখন নিব তখন কি এখানে মান বসাবো? কিভাবে বসাবো? এই যে এখানে যে চাহিদা ছিল, এখানে তো 2 বসাইছিলাম, তাহলে এখন কত বসাইতে হবে? 1। যদি 1 বসাই তাহলে কত হয়? 5 একে 5, তাহলে 25 তে 5 চলে গেলে কত থাকে? হ্যাঁ, এটা আমি সুন্দর করে দেখাই দেই। এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজুয়াল কত ছিল? 25 মাইনাস 5p। এটার যদি এখানে যদি 1 এখন বসাই তাহলে কত হয়? 25 মাইনাস 5 ইন্টু 1, তাহলে 25 মাইনাস 5 ইজুয়াল টু কত? 20। এই যে চাহিদার পরিমাণ কত? 20। আবার যদি কত বসাই? এখানে 3 বসাইছি না? যদি এখানে 3 বসাই 25 মাইনাস 5pর সাথে, তাহলে 25 মাইনাস 5 ইন্টু 3, তাহলে 25 মাইনাস 3 5 15, কত থাকে? 25 তে 15 চলে গেলে 10, তাহলে এই 10। তাহলে এখানে কিসের পরিমাণ? এটা চাহিদার পরিমাণ, তাহলে এই যে 10। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে তাহলে এখানে কি চাহিদা গেছে। আর যদি কোয়ান্টিটি অফ সাপ্লাই বসাই, এখন যোগানের সমীকরণ কি ছিল? 5 প্লাস 5p, তাহলে 5 প্লাস 5 প্লাস 5p সমান এই 5 এর 5 প্লাস 5 ইন্টু p এর মান কত ধরছি? 1, তাহলে 5 প্লাস 5 কত হয়? 10। তাহলে এখানে 1 ধরলে কত হইতেছে? যোগানের পরিমাণ 10। আবার যদি 5 প্লাস 5p, এবার যোগানের পরিমাণের সাথে কত দিয়ে গুণ করবো? দাম 3 যদি ধরি তাহলে কত আসে? 5 প্লাস 3 5 15, কত হলো? 20। তাহলে এখানে হলো 20। দেখেন বুঝতে পারছেন কিনা? এখন এখানে খেয়াল করেন, সবাই একটু সূচির দিকে তাকাই। এখানে কে বড়? এখানে যদি কোয়ান্টিটি অফ ডিমান্ড লিখি, এটাকে যোগান, কোয়ান্টিটি অফ সাপ্লাই, তাহলে এই দুইটার মধ্যে কে বড়? ডিমান্ড বড় না? হ্যাঁ, 20। তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড গ্রেটার দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই। ডিমান্ড যখন বেশি থাকে তখন দাম বাড়ে না কমে? দাম বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হবে? তাহলে দাম বৃদ্ধি পাবে। এখানে যদি আবার খেয়াল করেন, এখানে কে বড়? চাহিদা বড় না যোগান বড়? যোগান বড়। তাহলে লাগবে না কোয়ান্টিটি অফ ডিমান্ড লেস দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই। তাহলে এখানে কি? যোগান যদি বেশি থাকে তাহলে কি হবে? পরিমাণ বেশি হলে দাম কমে যাবে, হ্রাস পাবে। তাহলে এখানে লিখি দাম হ্রাস পাবে। এই যে সূচিটা আমরা তৈরি করেছি, এটা কিভাবে তৈরি করেছি? দুইটা সমীকরণের মাধ্যমে, একটা হচ্ছে চাহিদা সমীকরণ, আরেকটা কি? যোগান সমীকরণ। তাহলে আমরা আমাদের মন মতো চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ ধরে নিয়েছি। পরীক্ষায় যদি আসে কখনো কি আসে? উদ্দীপক আসে, তো উদ্দীপকে কি নির্দিষ্ট মান দেওয়া থাকবে। এখন মানটা কিভাবে দেওয়া থাকতে পারে এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? আগে দুইটা সমীকরণ জানা থাকতে পারে, যে একটা ভারসাম্য দাম আসবে এবং ভারসাম্য দামের পরিবর্তে দুইটা পরিমাণ আসবে। সেই পরিমাণ যদি একই রকম হয় তাহলে ভারসাম্য পরিমাণ, আর সেই পরিমাণ কাদের পরিমাণ? চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। তাহলে আমরা এখানে দেখেছি
যে ভারসাম্য দামের সাপেক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ 1 হয়েছে, এটা আমরা ভারসাম্য দাম 2 হয়েছে, পরিমাণ হচ্ছে 15 একক, এই যে এখানে ভারসাম্য দাম লিখেছি। কিন্তু পরীক্ষার সময় যদি সূচি আসে তাহলে ভারসাম্যের পূর্বে একটা দাম থাকবে, পরবর্তীতে আরেকটা দাম থাকবে, তখনও চাহিদার সমীকরণ দেওয়া থাকবে। এটা আমরা এখান থেকে গাণিতিকভাবে নির্ণয় করে এখানে সূচি তৈরি করেছি। এবার খেয়াল করেন যে এই সূচির মাধ্যমে এখন কি চিত্র অঙ্কন করা যায় না? এখন আমরা কি এই যে এখানে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করে সূচি তৈরি করেছি, এই সূচি থেকে চিত্র অঙ্কন করা যায় কিনা? করা যাবে। তাহলে যখনই চিত্র অঙ্কন করতে হবে দাম সবসময় কোন বরাবর ধরতে হবে? লম্ব বরাবর। গুড। এভাবে দেখাইলে হবে না, বলতে হবে কি লম্ব বরাবর। আর আমরা যদি হরিজন্টাল যেটা থাকে সেটা কি হ্যাঁ ভূমি অক্ষ বরাবর। ভূমি অক্ষ বরাবর কি থাকে? হ্যাঁ, যেহেতু এখন দাম এবং পরিমাণের সম্পর্ক রয়েছে, তাহলে লম্ব অক্ষ বরাবর দাম ধরি, তাহলে ভূমি অক্ষ বরাবর কি হবে? পরিমাণ হবে। ক্লিয়ার এতটুকু? সেখানে পরিমাণ লিখবেন, চাহিদা ও যোগানের পরিমাণ অথবা শুধু উৎপাদনের পরিমাণ, এটা লিখলে হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা যেহেতু চাহিদা যোগান দুইটা কথা এখানে উল্লেখ করা আছে, তাহলে আমরা লিখবো চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে সূচির সাপেক্ষে আমরা চিত্র অঙ্কন করি। ভূমি অক্ষ বরাবর কি বলেছিলাম? চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে এখানে লিখি চাহিদা এবং যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড অ্যান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই। আর লম্ব অক্ষ বরাবর ধরেছিলাম দাম, পি দিয়ে প্রকাশ করি। এখন পরিমাণ কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা। দাম একটা, দুইটা, তিনটা। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এটা ছিল না? পরিমাণ প্রথমে কত ছিল? এখন দেখেন পরিমাণ হচ্ছে 10, 15, 20। এখানেও 10, 15, 20। তাহলে তিনটা তো লিখতেই পারি আমরা। এটা লিখলাম 10, এটা 15, আর এটা লিখলাম 20। আমরা নির্দিষ্টভাবে মন মতো ধরে নিয়েছি। এখন দেখেন যে কোনো একটা আগে চিহ্নিত করব, তাহলে এটা কি চাহিদার পরিমাণ নিলাম আমরা। ক্লিয়ার এতটুকু? চাহিদার প্রথম দাম কত ছিল? তখন চাহিদার পরিমাণ কত? 20। 1 টাকায় চাহিদার পরিমাণ 20, তাহলে আমরা এখানে 20 বরাবর বোল্ড করব, এখানে বিন্দু তৈরি করলাম। যেহেতু আমরা চাহিদা নির্ণয় করতেছি, তো এখন 2 টাকায় যাব। 2 টাকায় চাহিদার পরিমাণ কত? 15। তাহলে 2 টাকায় চাহিদার পরিমাণ 15। তাহলে 3 টাকায় চাহিদার পরিমাণ কত? 10। গুড। এই যেভাবে আমরা তৈরি করেছি। এখন যে তিনটা তৈরি করেছি বিন্দু যে পেলাম আমরা, তাহলে এটা আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দেই, এই যে এখানে যোগ হয়ে গেল। এখন যেহেতু নিচের দিকে যাচ্ছে বর্ধিত করে দিলাম, উপরেও বর্ধিত করে দিলাম। এখন যদি আমরা যোগানের কাছে চলে আসি, তাহলে 1 টাকায় কত ছিল? 10 একক। তাহলে 1 টাকায় কত? 10 একক, এই যে এখানে। তাহলে এই জায়গায় বিন্দু। পরবর্তীতে 2 টাকায় কত ছিল? 15। 2 টাকায় 15 যেখানে দেওয়া আছে, তাহলে আমরা এটা শুধু যোগ করে দেই। 3 টাকায় কত হচ্ছে? 20। তাহলে 3 টাকায় চলে গেছি আমরা 20, এই যে এখানে চলে আসলাম। এটাও যোগ করে দেই। যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে বর্ধিত করে দেই, আর এটা নিচের দিকে যাচ্ছে বর্ধিত করে দিলাম। এবার এখন আপনারা এই সূচির সাথে চিত্রটা মিলান তো। দেখেন যখন দাম 2 টাকা, দুইটাই 15। এই যে দাম 2 টাকা, দুইটাই কিন্তু 15। যেই বিন্দুতে টাচ করছে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। অর্থাৎ এখানে ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, এটা চাহিদা রেখা পেয়েছিলাম, তাহলে এটা চাহিদা রেখা। আর বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, এটা হচ্ছে যোগান রেখা। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি না যে সমীকরণের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা নির্ণয় করতে পারি, সেই সাথে সূচি তৈরি করতে পারি, এবং সূচি থেকে কিভাবে চিত্র অঙ্কন করা যায় এটা আমরা নির্ণয় করতে পারি। এখানে খেয়াল করেন চিত্রের মধ্যে কিন্তু এই যে চাহিদা রেখা যখন আমরা বিবেচনা করছি, তখন কি হচ্ছে খেয়াল করেন। দাম যখন যে কোনো একটা আগে ধরবো, ভারসাম্য দাম প্রথমে ধরবো না, প্রথমে ধরবো যে কোনো একটা, হয় পূর্বের দাম না হয় পরবর্তী দাম। তাহলে পূর্বের দাম মনে করেন, যেহেতু আমরা প্রথম দাম হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকা যদি ধরি, যখন দাম 1 টাকা, চাহিদার পরিমাণ কত? 20, যোগানের পরিমাণ কত? 10। কোনটা বেশি? চাহিদা বেশি। দেখেন দাম যখন 1 টাকা, তখন মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমরা 4টা বিন্দু নির্ধারিত করলাম। দাম যখন 1 টাকা, তখন এখানে টাচ করছে ফার্স্টে টাচ করছে কি এই জায়গায় না? এই জায়গায় কি রেখা আছে? যোগান রেখা। 1 টাকায় প্রথমে যে বিন্দুতে টাচ করছে সেটাতে আছে যোগান রেখা। পরবর্তীতে যদি আমি বর্ধিত করি, এই রেখায় টাচ করছে, এই রেখা কোনটা? চাহিদা রেখা। তাহলে 10 আর 20। 1 টাকায় যোগানের পরিমাণ 10 একক, কিন্তু চাহিদার পরিমাণ 20 একক। তাহলে চাহিদার পরিমাণ কতটুকু বেশি? এ থেকে বি পর্যন্ত, মানে এখান থেকে এতটুকু। তাহলে আমি যদি লিখি এ থেকে বি পর্যন্ত বেশি, তাহলে 1 টাকা দামে
1 টাকা দামে কত হয়? যোগানের পরিমাণ 10 একক আর চাহিদার পরিমাণ 20 একক, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত বর্ধিত রয়েছে, তাহলে এতটুকু পরিমাণ কি চাহিদা বেশি, তাহলে এবি পরিমাণ কি হয়েছে? চাহিদা বেশি। এখন আবার যদি 3 টাকা ধরি, তাহলে 3 টাকা দামে কি প্রথমে কোথায় টাচ করছে? চাহিদা রেখায়, গুড। পরবর্তীতে টাচ করছে কোথায়? পরবর্তীতে ডি বিন্দু কোথায় টাচ করছে? যোগান রেখায়, তাহলে এখানে বেশি কে? যোগান। তাহলে 3 টাকা দামে কত পরিমাণ? সি থেকে ডি পরিমাণ, তাহলে সি থেকে ডি পরিমাণ যোগান বেশি। আমরা তো আগেই বলেছি যে যদি চাহিদা বেশি হয় দাম বাড়বে, আর যদি যোগান বেশি হয় তাহলে কি দাম কমবে। যেহেতু এখানে প্রথমটায় 1 টাকায় এবি পরিমাণ হচ্ছে কি চাহিদা বেশি, তাহলে দাম কি বাড়বে, উপরের দিকে যাবে। ক্লিয়ার এখন এতটুকু? আবার যখন 3 টাকার কথা বলছি, সিডি পরিমাণ কি যোগান বেশি, তাহলে এখান থেকে আমরা কি নিচের দিকে চলে আসব। কিন্তু আমরা তো জানি না কতটুকু আসবো, গাণিতিকভাবে ব্যাখ্যা করে আমরা পাইলাম 2 টাকা দামে কি হয়? ভারসাম্য হয়, একটা নির্দিষ্ট পর্যায়ে আসে। এমনি তো সাধারণত জানা যাবে না যে কতটুকু বাড়বে অথবা কতটুকু কমবে, কিন্তু আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে এবং চিত্র সাপেক্ষে দেখতে পেরেছি 1 টাকা দামে চাহিদার পরিমাণ বেশি হওয়ার কারণে উপরের দিকে যাবে, আর 3 টাকা দামে যোগানের পরিমাণ বেশি হওয়ার কারণে দাম নিচের দিকে আসবে। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আসবে যেখানে এসে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে এবং একটা ভারসাম্য দামে নির্ধারিত হবে। আমরা গাণিতিকভাবে এবং সূচির মাধ্যমে দেখলাম এবং পরবর্তীতে চিত্রে উপস্থাপন করে দেখেছি ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। তাহলে এটা একটু মার্ক করে দেই, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। এখন দেখেন, খেয়াল করেন, আমরা যে সমীকরণ ধরেছি পরবর্তীতে সমীকরণের সাপেক্ষে যে মান ভারসাম্য দাম পেয়েছি এবং ভারসাম্য পরিমাণ পেয়েছি, সেটার মাধ্যমে সূচি তৈরি করেছি, সূচি থেকে আবার কি চিত্র অঙ্কন করতে পেরেছি। এতটুকু আমরা বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখন কি হচ্ছে, আপনার ব্যাখ্যা দিতে চাচ্ছেন। বিষয়টা তো এটাই যে যদি চিত্র অঙ্কন করি, যদি আমাদের ব্যাখ্যা চাই তাহলে কি করব। দেখেন এখানে যে আমরা চিত্রটা অঙ্কন করেছি, এটা কার সাপেক্ষে করেছি? সূচিতে কি কি লক্ষ্য করা হয়েছে? দাম, চাহিদা এবং যোগানের পরিমাণ। আচ্ছা, তাহলে দাম যখন, খেয়াল করেন এই যে আমি যে ব্যাখ্যাটা পূর্বে বলেছি, চিত্রের ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে কি দাম নির্দেশিত। চিত্রে এই যে ডি থেকে ডি, এই ডিডি কি রেখা? চাহিদা রেখা। এস কি রেখা? তাহলে ওদের কথা আমরা বলবো যে চিত্রের ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত, আর ডিডি হলো চাহিদা রেখা, এস হলো কি যোগান রেখা। ক্লিয়ার এখন এতটুকু? এই তাদের কথা এখন আমরা বলবো। এখন ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম? ভারসাম্য দামের পূর্বের দামটা প্রথমে বলবো, পরবর্তীতে ভারসাম্য দামের পরবর্তী দামটা বলবো, আর সবার শেষে ভারসাম্যের কথা বলবো, খুশিয়ে কথাটা বলবো। তাহলে দাম যখন 1 টাকা, তখন যোগানের পরিমাণ 10 একক এবং চাহিদার পরিমাণ 20 একক, অর্থাৎ যোগানের চেয়ে চাহিদার পরিমাণ এবি পরিমাণ বেশি, তাই দাম বৃদ্ধি পাবে। আবার দাম যখন 3 টাকা, তখন যোগানের চাহিদার পরিমাণ 10 একক আর যোগানের পরিমাণ কত? 20 একক, অর্থাৎ সিডি পরিমাণ যোগান বেশি, তাহলে দাম হ্রাস পাবে। একমাত্র দাম যখন 2 টাকা হয়, তখন চাহিদা এবং যোগান একই বিন্দুতে অবস্থান করতেছে, তাহলে কি হবে? ভারসাম্য পরিমাণ বের হয়েছে। তাহলে আমরা কি বলবো? যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে কি ভারসাম্য পরিমাণ। তাহলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারি 2 টাকা ভারসাম্য দাম এবং 15 একক হচ্ছে ভারসাম্য পরিমাণ। এই যে কথাটুকু গুছিয়ে বলে দিবেন। এটার ভিডিও যখন যাবে তখন আপনারা স্কিপ করে লিখে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো লিখলেই হবে। ক্লিয়ার এতটুকু? এবার খেয়াল করেন, আমরা এখানে এই যে সূচিটা তৈরি করেছি, চিত্রাঙ্কন করেছি, এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে যদি আমরা খেয়াল করি, এই যে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ লিখেছি, আমি আবার একটু সামারি করি। আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে কি চাহিদা সমীকরণ ধরেছি, আর চাহিদা সমীকরণের ক্ষেত্রে এখন ABCD দ্বারা বা আলফাবেট দ্বারা নির্ণয় করেছি চাহিদার সমীকরণ এবং যোগান সমীকরণ। চাহিদা সমীকরণে যেহেতু দাম এবং চাহিদার সাথে বিপরীত সম্পর্ক, এই জন্য মাইনাস, আর যোগান সমীকরণে যেহেতু দাম এবং যোগানের সাথে সমমুখী সম্পর্ক, এই জন্য প্লাস। এখানে ধ্রুবক ছিল, ধ্রুবকের একটা মান নিয়েছি, এখানে রেখার ডাল ছিল, মান নিয়েছি। যোগান সমীকরণও একই রকম ভাবে আমরা মান নিয়েছি। এখন এই দুইটা মানকে 1 নং 2 নং দ্বারা প্রকাশ করেছি। এই দুইটা মানকে আমরা ভারসাম্য অবস্থায় কিভাবে থাকে সেটা প্রমাণ করার জন্য এখানে সূত্র প্রয়োগ করেছি যে আমরা জানি ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। এই সমীকরণটা করার পর একটা ভারসাম্য দাম পেয়েছি। এই দামটা এই 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে আমরা কি নির্দিষ্ট
পরিমাণ পেয়েছি, যেহেতু মান 1 এসেছে তাহলে এটা ভারসাম্য পরিমাণ 15 একক। এখন এই যে মানগুলো আমরা পেয়েছি দামের সাপেক্ষে, এটা সূচির মাধ্যমে প্রকাশ করেছি, চাহিদা এবং যোগান আলাদা করে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে আবার একটা নির্দিষ্ট দাম ধরেছি। এখানে যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পেয়েছি সেটা আমরা প্রথমে এখানে লিখেছি 2 টাকা ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ 15 একক, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই ভারসাম্য দাম। আমরা বলেছি ভারসাম্য দামের পূর্বের একটা দাম নেব এবং পরবর্তী একটা দাম নেব। তাহলে পূর্বের একটা দাম নিয়েছি 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 20 এবং যোগানের পরিমাণ 10 একক, অর্থাৎ চাহিদার পরিমাণ বেশি, কোয়ান্টিটি অফ ডিমান্ড গ্রেটার দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই, এবং তখন কি হয়, দাম বৃদ্ধি পাবে। আবার যখন 3 টাকা হয় তখনও চাহিদা এবং যোগানের পরিমাণ দিয়েছি, তখন যোগান বেশি, দাম হ্রাস পাবে, কোয়ান্টিটি অফ ডিমান্ড লেস দেন কোয়ান্টিটি অফ সাপ্লাই, এই যে দাম হ্রাস পাবে। এখান থেকে আমরা চিত্র অঙ্কন করেছি, এখন এই চিত্রের ব্যাখ্যাও দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নটা কিভাবে হইতে পারে, তাহলে প্রশ্নটা কয়েকভাবে আসতে পারে। প্রথমত এরকম সমীকরণ দেওয়া থাকতে পারে, তাহলে বলতে পারে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ করতে গেলে আমাদের ভারসাম্য অবস্থায় লিখবো কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ কোয়ান্টিটি অফ সাপ্লাই। তাহলে সমীকরণের মাধ্যমে কি হইতে পারে, ভারসাম্য দাম এবং পরিমাণ চাইতে পারে। এখন যদি সমীকরণ দিয়ে প্রশ্নটা না আসে তাহলে কি এভাবে সূচি দিয়ে আসতে পারে না? হয়তো তখন কি থাকবে, 1 টাকা 2 টাকা 3 টাকা চাহিদা এবং যোগানের পরিমাণ থাকবে, এইগুলা দেওয়া আর থাকবে না। আমাদের এখান থেকে কি করতে হবে, বলতে পারে যে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, তখন আমরা এটা চিত্র তৈরি করতে পারি। পরে যে আমি ব্যাখ্যাটা যেটা বলছি সেই ব্যাখ্যাটা দিতে পারি। আবার যদি এরকম হয় এই সূচিও দিল না, এই চিত্রটা অঙ্কন করে দিল, এখন এই চিত্র অঙ্কন থেকে বলতে পারে না ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো, অথবা অন্য কোনো কিছু চাইতে পারে। তাহলে আমরা এখানে বুঝতে পারি সূচি এবং চিত্র যে কোনোভাবে চাইতে পারে, সূচি দিয়ে চাইতে পারে, চিত্র দিয়ে চাইতে পারে, অথবা এভাবে সমীকরণ দেওয়া থাকবে সমীকরণ দিয়ে চাইতে পারে। তাহলে আপনি বলতে পারেন এখন স্যার এটা তো গতে চাইতে পারে, তাহলে ঘতে কি আসতে পারে? এখন আমি কিন্তু বলেছিলাম যে ভারসাম্য দামের আগে পরে আমরা নির্দিষ্ট মান ধরেছি, তারা আরো নির্দিষ্ট মান দিতে পারে না। দাম যদি এখন 10 টাকা হয় তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণ কিরকম হবে, তাহলে আমরা আগের মতোই বের করবো সমীকরণ দিয়ে, দামের খালি দাম বসাই দিব, যেখানে যেরকম দাম ছিল দাম বসাই দিব। আর যদি এরকম বলে চিত্রের মাধ্যমে প্রকাশ করো, দাম যদি 10 টাকা হয় তাহলে ভারসাম্য দাম ও পরিমাণের যে পরিবর্তন হবে তা চিত্রে উপস্থাপন করো, আসতে পারে না? তাহলে চিত্রের মাধ্যমে উপস্থাপন করবেন। ক্লিয়ার এতটুকু? তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমীকরণ অথবা সূচি অথবা চিত্র যে কোনোভাবেই এখানে প্রশ্ন করতে পারে। আমরা পরবর্তী ক্লাসে পরিবর্তন হলে কিভাবে হবে সেগুলো আমরা খেয়াল করব। এই বেসিকটাকে জানা থাকা লাগবে যে ভারসাম্য পরিমাণ বের করতে গেলে আমার দুইটা সমীকরণ দরকার, একটা চাহিদা সমীকরণ, একটা যোগান সমীকরণ। এই চাহিদা যোগান সমীকরণ থেকে পরবর্তীতে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করে সূচি তৈরি করা যাবে, সূচি থেকে আবার চিত্র অঙ্কন করা যাবে, চিত্রে ব্যাখ্যা দেওয়া যাবে। এরপরে আমরা শিখবো পরিবর্তন হলে কি হবে। তাহলে আগামী ক্লাসে পরিবর্তন হলে কি হবে সেটা দেখাবো। ক্লিয়ার এতটুকু? ধন্যবাদ।